নমস্কার বন্ধুরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক চালে ভারতের কট্টর শত্রু তুর্কির হাত পা ফুলে গেছে। যে তুর্কি অটোমান এম্পায়ার পুনরায় দাঁড় করানোর স্বপ্ন দেখছিল, সে এখন নিজের বর্তমান অস্তিত্ব টিকিয়ে রাখতেই হিমশিম খেতে চলেছে। কারণ হলো স্ক্রিনে দেখানো এই নিউজটি। তুর্কির প্রতিবেশী শত্রু দেশ আর্মেনিয়াকে ভারত তার ইতিহাসের সবচেয়ে বড় ডিফেন্স ডিল দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ভারতের বন্ধু, ভারতীয় অস্ত্রের সবচেয়ে বড় গ্রাহক আর্মেনিয়া ভারতের কাছ থেকে Su-30 MKI ফাইটার জেট কিনতে চলেছে। আর এই ডিলটির অ্যামাউন্ট হতে চলেছে প্রায় $3 বিলিয়ন, যা ভারতীয় রুপিতে প্রায় 27,000 কোটি টাকার সমান। এই একটি ডিল কিভাবে ভারতের অস্ত্র রপ্তানিকারক দেশ হয়ে ওঠার স্বপ্নকে সাকার করতে বল প্রদান করলো, কিভাবে আর্মেনিয়ার ডিফেন্স সেক্টরে ভারত পার্মানেন্ট এক্সপোর্টার হিসেবে নিজেকে স্ট্যাবলিশ করে নিল, এবং কিভাবেই বা এই এক ডিলে তুর্কি তার সদাবাহার বন্ধু পাকিস্তানের মতোই অস্তিত্ব সংকটে ভুগতে চলেছে, সেসব বিষয়ে খুব সহজ ভাষায় বোঝানো হবে আজকের এই ভিডিওতে। তাই আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। যেসব ভিউয়ার্সরা এটি ভাবছেন যে ভারত কিভাবে Su-35 ফাইটার জেট তৈরি করবে, কারণ এটি তো একটি রাশিয়ান ফাইটার জেট, তাদেরকে জানিয়ে দিই যে ভারত আজ থেকে নয় বরং বেশ কয়েক যুগ আগে থেকেই রাশিয়ান Su-30 MKI নিজের দেশেই তৈরি করে। ভারতের সরকারি কোম্পানি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড অর্থাৎ HAL এর কাছে Su-30 তৈরি করার লাইসেন্স এবং ফ্যাক্টরি দুটোই রয়েছে। ভারতের সাথে যখন রাশিয়ার Su-30 ফাইটার জেট ডিল হয়েছিল, তখন প্রথম দিকের কয়েকটি ইউনিট Su-30 রাশিয়া থেকেই তৈরি হয়ে ভারতে এসেছিল। বাকিগুলো ভারতের মুম্বাইয়ের নাসিকে অবস্থিত HAL এর কারখানায় তৈরি করা হয়েছিল। তখন রাশিয়ায় আমাদেরকে Su-30 তৈরি করার লাইসেন্স এবং টেকনোলজি দিয়েছিল, এবং এও বলেছিল ভারত ভবিষ্যতে Su-30 তৈরি করে যাকে খুশি তাকে বিক্রি করতে পারে, তাতে রাশিয়ার কোনো মাথা ব্যথা থাকবে না। শুধুমাত্র Su-30 এর ইঞ্জিন রাশিয়াই প্রোভাইড করবে ভারতকে। তখন থেকে ভারত Su-30 MKI তৈরিও করে চলেছে, এবং বর্তমানের Su-30 MKI রাশিয়ান মেড Su-30 SM এর চেয়ে আরও বেশি অ্যাডভান্স, কারণ ভারত Su-30 MKI এর নিজস্ব প্রযুক্তির অ্যাডভান্স উত্তম অ্যাইসা রেডার এবং অ্যাডভান্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যুক্ত করে রেখেছে। অর্থাৎ এক কথায় বলা যায়, ভারতের তৈরি Su-30 MKI রাশিয়ার তৈরি Su-30 SM এর তুলনায় অনেক বেশি অ্যাডভান্স। যাই হোক, রিপোর্টে এটাও বলা হয়েছে যে $3 বিলিয়ন দিয়ে 12টি Su-30 MKI ফাইটার জেট কিনবে আর্মেনিয়া। অর্থাৎ একটি ফাইটার জেটের দাম পড়ছে $250 মিলিয়ন বেশি। উল্লেখযোগ্য বিষয় হলো, ভারত যখন ফ্রান্সের কাছ থেকে রাফাল ফাইটার জেট কিনেছিল, তখনও একটি ইউনিটের দাম পড়েছিল $250 মিলিয়নের বেশি। আর ওই ডিলে আমরা শুধু রাফাল ফাইটার জেটই নয়, সাথে সাথে মিসাইল এবং আরও অনেক ইকুইপমেন্ট কিনেছিলাম। তাই ভারত আর্মেনিয়ার এই ডিলটি শুধুমাত্র ফাইটার জেট ডিলই নয়, সাথে সাথে বিভিন্ন প্রকারের ভারতীয় মিসাইল এবং ইকুইপমেন্ট দিয়ে সুসজ্জিত হতে চলেছে। এখন একটি প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে, তা হলো আর্মেনিয়া কেন রাশিয়ার কাছ থেকে Su-30 ফাইটার জেট কিনল না? আর্মেনিয়া তো আগেও রাশিয়ান Su-30 কিনে নিজেদের বায়ুসেনায় মোতায়েন করে রেখেছে। তো এর পেছনের কারণ হলো অবিশ্বাস। হ্যাঁ বন্ধুরা, আর্মেনিয়া এখন রুশকে আগের মতো বিশ্বাস করতে পারছে না, কারণ কিছু সময় আগেও নাগোর্নো কারাবাখ অঞ্চলকে নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে রাশিয়া আর্মেনিয়াকে সাপোর্ট না করে সাপোর্ট করেছিল আজারবাইজানকে। অথচ আর্মেনিয়া ও রাশিয়ার মধ্যে আগে থেকেই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যে আর্মেনিয়ার ওপর কোনো বাইরের শক্তি আক্রমণ করলে রুশ আর্মেনিয়ার পক্ষে শক্ত অবস্থান নেবে। অর্থাৎ রুশ আর্মেনিয়াকে যে কথা দিয়েছিল তা তারা রাখেনি, তার উপর আর্মেনিয়ার বিরোধী শক্তির সাথে গিয়ে দাঁড়িয়েছিল। আর এত বড় ধোঁকা খাওয়ার পর এখন আর আর্মেনিয়া রুশকে বিশ্বাস করতে পারে না। আর অন্যদিকে ভারত, রুশ ইউক্রেন যুদ্ধের সময় থেকেই সারা বিশ্ব ভারতকে নিয়ে একটি বিষয় তো ভালোভাবেই অবজার্ভ করছে, যে শত বিপদের সময়েও শত চাপে পড়েও ভারত তার বন্ধুকে একা ছাড়ে না। অর্থাৎ বিপদের সময় ভারতের উপর বিশ্বাস করা যায়। তো একদিকে ভারতের উপর বিশ্বাস, সাথে সাথে ভারতীয় অস্ত্রের কোয়ালিটির উপর ভরসা। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে যেসব বড় বড় অস্ত্র রপ্তানিকারক দেশ রয়েছে, যেমন আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন, এদের মধ্যে কারো কারো অস্ত্রের কোয়ালিটি ভালো এবং দামেও বেশি, আবার কারো অস্ত্র কোয়ালিটিতে খারাপ এবং দামে অনেক সস্তা। এই দুই ক্যাটাগরির মধ্যে একটি ক্যাটাগরি এমনও রয়েছে যেখানে অস্ত্রের কোয়ালিটি তো ভালো, সাথে সাথে দামেও অনেক কম, আর এটি হলো ভারতীয় অস্ত্রের ক্যাটাগরি। আর এর প্রমাণ হাতে নাতে পেয়েছে আর্মেনিয়া। রুশের কাছ থেকে মোহভঙ্গের পর আর্মেনিয়া আসে ভারতের দুয়ারে। আর্মেনিয়া প্রথমে ভারতের কাছ থেকে অল্প সংখ্যায় একটি করে অস্ত্র কিনে নিজের সেনায় মোতায়েন করেছে, আর আর্মেনিয়ার সেনা সেই অস্ত্র ব্যবহার করে সন্তুষ্ট হওয়ার পর পরবর্তী ডিলে পরিমাণ বাড়িয়েছে।
আর এরকম করতে করতে এখন আর্মেনিয়া তার সেনাকে সাজিয়ে তুলেছে ভারতীয় অস্ত্রে। সোয়াতি রেডার সিস্টেম, এটিএজিএস তোপ, পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার, অস্ত্র এয়ার টু এয়ার মিসাইল, আকাশ এয়ার ডিফেন্স, এই সব কিনেছে আর্মেনিয়া। আর এবার কিনতে চলেছে ভারতের তৈরি Su-30 MKI ফাইটার জেট। আর ভারতের Su-30 MKI এর সাথে আর্মেনিয়া যে সুবিধা পাবে তা রাশিয়ার Su-30 SM এর সাথে পাবে না। আর তা হলো বিশ্বের নাম্বার 1 ক্রুজ মিসাইলের যুগলবন্দি। হ্যাঁ বন্ধুরা, ভারত তার Su-30 MKI এর সাথে ব্রহ্মোস মিসাইল ইন্টিগ্রেট করে রেখেছে, যা রাশিয়া তার Su-30 MS এর সাথে করেনি। আর Su-30 MKI এবং ব্রহ্মোসের জুটি কি করতে সক্ষম তা আমরা সবাই অপারেশন সিঁদুরে দেখেছি। তাই তো আর্মেনিয়া এখন ভারতের তৈরি Su-30 MKI কিনতে এত বড় মাপের একটি ডিল করলো। আর্মেনিয়ার বায়ুসেনায় মোতায়েন হওয়ার পর Su-30 MKI এর টার্গেটে চলে আসবে আজারবাইজান এবং তুর্কি। কারণ আর্মেনিয়ার সাথে আজারবাইজানের এই শত্রুতার পেছনে কলকাঠি মূলত তুর্কি নেড়ে থাকে। তুর্কি আর্মেনিয়ার তুলনায় শক্তিশালী হওয়ায় এতদিন আর্মেনিয়া তুর্কিকে রাগানোর সাহস করেনি, কিন্তু এবার এই অঞ্চলে খেলা একেবারে বদলে গিয়েছে। তুর্কি এখন নিজেই ভারতের চালে ঘিরে গিয়েছে। একদিকে গ্রিস, একদিকে সাইপ্রাস, একদিকে আর্মেনিয়া, এরা সবাই এখন ভারতকে তাদের গুরুত্বপূর্ণ বন্ধু হিসাবে বিবেচিত করছে এবং ভারতীয় অস্ত্র কিনতে উঠে পড়ে লেগেছে। তাই তো আর্মেনিয়ার বায়ুসেনায় Su-30 MKI মোতায়েন হলে তা আজারবাইজানের চেয়ে তুর্কির জন্য বেশি বিপদের হতে চলেছে, কারণ সমস্ত নষ্টের গোড়া হলো এই তুর্কি। যাই হোক, ইতিহাসে এই প্রথমবার ভারত ফাইটার জেট এক্সপোর্ট করতে চলেছে, হোক তা অন্য দেশের কাছ থেকে লাইসেন্স নিয়ে বানানো ফাইটার জেট। আজ Su-30 MKI করছে, কাল তেজস ফাইটার জেট এক্সপোর্ট করবে ভারত। ফাইটার জেটের মতো বড় অস্ত্র বিক্রি করার সুবিধা কি জানেন? এর সাথে আপনি এতে যুক্ত করা মিসাইলও বিক্রি করতে পারবেন। আর যখন ফাইটার জেট ক্রয় করার দেশগুলো এই অস্ত্র চালিয়ে প্র্যাকটিস করবে বা যুদ্ধ করবে, তখন মিসাইলের ব্যবহার হবে আর আবারও সেই মিসাইলের ঘাটতি পূরণ করতে আপনার কাছেই আসা লাগবে। অন্যদিকে ফাইটার জেটকে সবসময় মেনটেন করে রাখার জন্য মেনটেন্যান্স, সার্ভিসিং এবং স্পেয়ার পার্টসের প্রয়োজন পড়ে। আর একটি ফাইটার জেটের লাইফ টাইম কমপক্ষে 30 থেকে 35 বছর হয়ে থাকে। তাই এই লম্বা সময়ের জন্য ফাইটার জেট কেনা দেশটি সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভরশীল হয়ে যাবে। অর্থাৎ ফাইটার জেট বিক্রির মাধ্যমে আপনি একটি দেশের ডিফেন্স সেক্টরে লম্বা সময়ের জন্য পার্মানেন্ট এক্সপোর্টার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে নিতে পারবেন। কোনো দেশকে স্ট্র্যাটেজিক ফ্রেন্ড বানিয়ে রাখার এর চেয়ে বেশি ভালো উপায় আর কোনোটিই নয়। আর এর সবচেয়ে বড় প্রমাণ পাকিস্তান, আমেরিকা। এক F-16 ফাইটার জেট দিয়েই পাকিস্তানের নাকে দড়ি পরিয়ে দিয়েছে আমেরিকা। যাই হোক, 10 বছর আগেও যখন মোদী সরকার বলতো যে ভারত ডিফেন্স এক্সপোর্টার দেশ হওয়ার স্বপ্ন দেখছে, তখন আমরা কখনো ভাবতেও পারিনি যে এত কম সময়ে অস্ত্র আমদানি করা একটি দেশ অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হবে। এই অসম্ভবকে সম্ভব করার কৃতিত্ব যদি কাউকে দেওয়া লাগে, সে হলো আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।